দেখ তুই আমার যা পারিস না তোরে কইতাছি, তুই খালি অশান্তি করস, অশান্তি করিস না। তোর আল্লাহর দোহাই লাগে, তুই এনতে যা, আমার সামনেতে যা। বউ তুমি বিশ্বাস করো, মানে এখন আমি সত্যিই পারবো, তুমি একটা আমার চান্স দিয়েই দেখো। তোর বিশ্বাস তোর ভিত্তিই রাখ। তুই হলো কি জানোস, তোর খালি কলস যেমন বাজে বেশি নেই এমন জন তুই লেহেইডা বুঝছস। আর তুই কস যে আমি আরেকটু যামু, এইবারই যামু, তুই একটু করে তুই আর যাইতে পারস না, তুই মাঝ রাস্তায় আটকে যাস। তুই যাস এমন করে ট্রেনের মতো, পরে অর্ধেক রাস্তায় তুই কস সেই ট্রেনের নাইম বাজাস, তুই লেহেইডা বুঝছস। যা তো যা, আমার সামনেতে যা, এই যা, তুই মাথাটা আমার গরম করিস না, যা আমার ঘুমাইতে দে, যা। ভাবি আস্তে, তুমি এমন ভাবে ঝাড়ি দিয়েছো ভাইয়াকে ভেবে আমি তো একেবারে ভয়ে পেয়ে গেছিলাম। ভাবি সরি, তোমার ঘুমে ব্যাঘাত ঘটালাম। না কিছু বলবে বলো। হ্যাঁ বলার জন্য এসেছি, বলো। ভাবি তুমি যদি কিছু মনে না করো, আমি কথাটা বলেই ফেলি তোমাকে। ভাবি আমি তোমাকে বলি কি, তোমাদের মধ্যে যে সমস্যাই হোক না কেন, তোমরা দুজন মিলে বসে সেটা আলোচনা করে একটা সমাধান করতে পারো। এভাবে দেখো, ভাইয়া প্রতিদিন কাজ থেকে রাতের বেলা বাড়িতে ফিরে, সে চায় একটু মানসিক শান্তি, একটু ভালোবাসা। তুমি যদি ভাইয়াকে ভালোবাসাই না দিতে পারো, সারাক্ষণ তার সঙ্গে দুচ্ছায় ব্যবহার করো, তাহলে কি কোনো পুরুষ মানুষের মাথা ঠিক থাকে বলো? ভাবি আমার ভাইটাকে না একটু বোঝার চেষ্টা করো। ভাইয়া কিন্তু খারাপ মানুষ না, অনেক ভালো। সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে যায়, আসে তোমার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু তুমি ভাইয়াকে বোঝার চেষ্টাই করো না। তার মানে এই না ভাবি যে আমি তোমার বিপক্ষে কথা বলছি, আমি তোমার পক্ষ নিয়ে কথা বলছি। আমি তোমাদের দুজনের প্রবলেমটা বুঝতে পারছি ভাবি। তুমি বলো, প্রতিদিন এরকম হইলে কার ভালো লাগে? আমি তো একটা মেয়ে, আমি কত সহ্য করবো বলো? দিনের পর দিন এইভাবে তো আর ভালো লাগে না। ভাবি এই সমস্যাটা কিন্তু অনেকটাই মানসিক শান্তির উপর নির্ভর করে। তুমি একটু বুঝে দেখো আমি যা বললাম ঠিক কিনা। কথা তো তুমি ঠিক বলছো, কিন্তু আমার দিকটা তুমি একটু বোঝো। আর যদি তাতেও ঠিক না হয়, তাহলে তোমরা বরঞ্চ একটা ভালো ডাক্তার দেখাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। ভাবি মাথা থেকে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আমি যা বলেছি তাই করো, ঘুমিয়ে পড়ো। আমি গেলাম। পুতুল কথাটা খারাপ বলেনি, আসলে আমি ওকে দিনের পর দিন শুধু অত্যাচার করি, না বুঝে ওকে একটু বোঝারও চেষ্টা করি না। কই যে গেল পাগলটা, এখনো আসলো না বাসায়। হ্যালো, কেমন আছো? আরে মা আমি অফিসে কি করছি মানে? অফিসে কাজ করছি, আমি কম্পিউটারের সামনে বসা, তুমি বুঝতে পারছো না? শুনো একটা কাজ করো। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও ঠিক মতো, নিজের শরীরের যত্ন নিয়ে ওষুধ খেয়ে নিও মা। আমি চলে আসবো তো খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না। আরে অফিসে এত কাজের প্রেশার না মা, কি কি বুঝাবো তোমাকে। একদিন নিয়ে আসবো, আমাদের অফিসে তোমাকে ঠিক নিয়ে আসবো। আরে আমি তো এই অফিসে অনেক বড় পোস্টে জব করি, তোমাকে বললাম না আমি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ মা, স্যার বলেছে কিছুদিন পর আমাকে আরো ভালো পোস্টে জব দিবে। তখন আর কোনো চিন্তা থাকবে না। আমাদের অফিস ঘুরিয়ে দেখাবো? এখন না, কালকে দেখাবো আম্মু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাই, ভালো থাকো। পরে তো দেখছেন স্যার, আমি আগেই ওরা সন্দেহ করছিলাম, ও যে ছদ্মবেশে এই অফিসে কাম করে, এটা স্যার আমি আগেই সন্দেহ করছিলাম, আগেই ভাবছিলাম। স্যার আপনারা কতবার কইছি, আপনি তো আমার কথা শোনেন নাই। দেখেন স্যার, আর ও জানি ভিডিও কলে এই কাপড় খুললা কার সাথে জানি ভিডিও কলে কথা কয়, আমি তো শুনি না, কিন্তু দূর থেকে দেখি কি অশ্লীল ভাবে যে কথাবার্তা কয়। স্যার ঠিক আছে থামুন, আমি দেখছি কি ব্যাপার পাপড়ি, কি প্রবলেম? মানে স্যার কোনো সমস্যা নাই, আমি তো আমার কামটা ঠিকঠাক মতোই করতেছি। হ্যাঁ হুদাহুদি আমার নামে মিথ্যা বদনাম দিতেছে। বিশেষ করেন স্যার, আমি কারো লগে অশ্লীল অঙ্গভঙ্গিতে কথা কই নাই। হ্যাঁ আমি মেনে নিলাম যে আপনি কারোর সাথে অশ্লীল অঙ্গভঙ্গিতে কথা বলেননি, কিন্তু আমি স্বচক্ষে এসে যেটা দেখলাম আপনি কারোর সাথে ভিডিও করে কথা বলছিলেন, এবং সেটা স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন। এটা তো আপনি আমার কাছে হিডেন করেছিলেন। আর আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আমার অফিসের
পিয়ন। আপনাকে মনে হচ্ছে কোনো ডিবি অফিসের গোয়েন্দা অথবা কোনো গোয়েন্দাগিরি করতে আপনি এখানে এসেছেন। ইয়াল্লা স্যার, এই যে কানে ধরে কইতেছি, আল্লাহর কসম আমি কোনো ডিবি অফিসার না। বিশ্বাস করেন স্যার, আমার মনের মধ্যে কোনো খারাপ কিছু নাই। আমি সৎ উদ্দেশ্য লইয়ে এই অফিসে কাম করতে আইছি। বিশ্বাস করেন আমারে। হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করলাম। আর আপনিও এতদিনে হয়তো আমাকে চিনেছেন বা আমার সম্পর্কে যতটুকু জেনেছেন কোনো খারাপ কিছু শোনেননি, এটা আশা করবো, রাইট? তাহলে মিস পাপড়ি, আপনার এই রহস্যজনক আচরণ এবং রহস্যজনক মানুষটার পেছনে কি লুকিয়ে আছে সেটা আমাকে খোলাসা করে বলতে পারেন। আপনি আমাকে ভাই সম্বোধন করে বলতে পারেন। আমি সব কিছু বুঝে শুনে একটা ডিসিশনে অবনত হব। মানে স্যার, আমি যে কেমনে আপনারে কি কই স্যার, আমি না আমার কোনো সমস্যার কথা কারো কইতে চাই না। থাক না স্যার, যাই না কি করবেন, আমি অফিসে কাম করি ভাত খাই। মিস পাপড়ি, এতদিনে আপনি বুঝতে পারেননি যে আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। আপনি যদি আপনার রহস্যটা উন্মোচন না করেন তাহলে আমি আমার অফিস থেকে আপনাকে বরখাস্ত করতে বাধ্য হব। না না স্যার, আল্লাহর দোহাই লাগে স্যার, আপনি আমার চাকরি থেকে বাই করে দিয়েন না। জি, তাহলে বলুন। আসলে স্যার, আমার তো অনেক বেশি চাকরির প্রয়োজন ছিল। আমি হচ্ছে পড়ালেখা করি, আমি একজন স্টুডেন্ট। আমার তো পড়ালেখা ছেড়ে দিয়ে একেবারে কোনো চাকরি করা সম্ভব হচ্ছিল না। আমার পড়ালেখার পাশাপাশি একটা পার্ট টাইম জবের দরকার ছিল, তাই আপনাদের অফিসে আমি জব নিয়েছি। আর তার পাশাপাশি আমি 3টা টিউশনি করাই, সেখান থেকে আমার কিছু টাকা আসে। আমি সেই টাকাগুলো মিলিয়ে সারা মাসে আমি আমার সংসারের পিছনে খরচ করি। আমার ছোট ভাই বোন আছে, আমার বাবা মা আছে, আমিই হচ্ছি সবার বড়। আমারই সংসারটা চালাতে হয়। আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমার পক্ষে ফুল টাইম জব করা সম্ভব না। তাই আমি ভেবেছিলাম পড়ালেখার পাশাপাশি আমি যদি একটা পার্ট টাইম জব পেতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। এই জন্য, আর কিছুই না স্যার। আচ্ছা, আপনার কর্মের রহস্যটা উন্মোচন হলো, কিন্তু আপনার ড্রেস কোড, শাড়ির আড়ালে মডার্ন ড্রেসের রহস্যটা উন্মোচন হয়নি এখনো। আসলে স্যার, আমার বাসায় জানে যে আমি একটা ভালো কোম্পানিতে ভালো একটা জব করি। এখন বাসার সবাই যদি জানে যে আমি একটা অফিসে বুয়ার কাজ করি, এটা তো কেউ মেনে নিতে পারবে না। আমার ফ্যামিলি কিন্তু যথেষ্ট ভালো আর সবাই শিক্ষিত, কিন্তু ওই যে বললাম আমি হচ্ছি সংসারের বড় মেয়ে, আমার তো একটা দায়িত্ব আছে না বলুন। কি করব, মা যখন ভিডিও কল করে তখন তার দেখানো সম্ভব না যে আমি এরকম একটা পুরান শাড়ি পরে আমার অফিসে বুয়ার কাজ করি। তাই হচ্ছে শাড়ির আড়ালে আমি অন্য ড্রেস পরে আসি। যখন মা ভিডিও কল করে তখন শাড়ি খুলে কথা বলি, আবার কথা বলা শেষ হয়ে যায়, তারপর আবার শাড়ি পরে ফেলি। আচ্ছা, বুঝতে পারলাম। আপনার বাসায় বললেন যে সবাই শিক্ষিত বা শিক্ষিতা, তো তারা কোনো কাজকর্ম করেন না? আমার বাবা প্যারালাইজড, তাই কোনো কাজ করতে পারে না। আর আমার মাও অনেক অসুস্থ, তাই হচ্ছে আমার মায়ের সঙ্গে আমার একটু পরপরই ফোনে কথা বলতে হয়, কারণ ডাক্তার বলেছে আমার মার বেশি দিন বাঁচবে না। তাই আমি যতটুকু সময় পাই চেষ্টা করি আমার মায়ের সঙ্গে কথা বলার। হ্যাঁ, আপনার সব কথাই শুনলাম, সব আনসারও পেয়েছি। আমি ধরে নিলাম আপনার সব কথাই সত্যি, এবং আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনার এই বোয়ার কাজ ছেড়ে আমি আপনাকে অফিসিয়ালি কোনো জবের ব্যবস্থা করে দিতে পারি। আমি আপনাকে কিছু প্রশ্ন করব ইনস্ট্যান্ট, যদি আপনি আনসার করতে পারেন তাহলে আমি আপনার জন্য ভেবে দেখব। আপনি কি প্রস্তুত? জি স্যার। ওকে, এটা হচ্ছে একটা কাচের কাপ, রাইট? জি স্যার। এটা যদি এখান থেকে নিচে পড়ে যায় তাহলে এটা কটা টুকরা হবে? স্যার, আগে তো এটা হাত থেকে ফেলতে হবে, ফেলার পর টুকরো হওয়ার পর বুঝতে পারবো কয় টুকরো হয়েছে। এর আগে তো কখনোই বোঝা সম্ভব না। আনসার পেয়েছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, বলুন তো দেখি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই রুমের ভিতরে বাতাসটা কোন দিকে বয়ে যাচ্ছে? অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে, না বাঁ দিক থেকে ডান দিকে, অথবা যে কোনো দিকে? স্যার, আমরা যেহেতু একটা আবদ্ধ রুমের মধ্যে আছি, এখন তো বলা যাবে না যে আবহাওয়াটা কোন দিক থেকে আসছে। তাহলে আমাদের একটা দেশলাই অথবা মোমবাতির সাহায্য নিয়ে আগুন জ্বালিয়ে তারপর দেখতে হবে যে আবহাওয়াটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ওয়েল, ভেরি গুড আনসার। আমি আপনার কাছ থেকে এরকম আনসারই আশা করেছিলাম এবং আপনি পেরেছেন। কংগ্রেচুলেশনস। আমি আপনাকে একটু খোলাসা করেই বলি, আমি যে সিদ্ধান্ত এখন নিয়েছি সেটা হচ্ছে
আমার অফিসে তো এখন কোনো পোস্ট খালি নেই আপাতত। টেনশন করবেন না, আপনার ব্রেইন খুবই শার্প এবং আউট নলেজ খুব ভালো। আপনি আগামীকাল থেকে আমার রিসেপশনে একটু বসবেন, কেমন? ভালো কোনো পোস্ট খালি হলে আমি আপনাকে ওইখানে রেফার করব। জি স্যার। আর অবশ্যই আপনি আপনার দায়িত্বটা খুব মনোযোগ সহকারে পালন করবেন, বিশ্বস্ততার সাথে পালন করবেন। এটা কি আমি আপনার কাছ থেকে আশা করতে পারি? জি স্যার। ওকে, ওয়েল, আপনার এসব কাজ আর করতে হবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। আসলে স্যার ওই রহিমাকে খবর দিন। দুনিয়াতে এখনো ভালো মানুষ বেঁচে আছে। ভালো মানুষ যদি নাই থাকতো তাহলে আমার প্রবলেমগুলো স্যার বুঝতে পারতো না। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। তুমি কখন এলে? বেবি, এটা আবার কি? দেখো, ফান করা বাদ দাও, সামনে বাবা বসে আছে। বাবা সামনে? কোথায় সামনে বাবা বসে আছে? কার বাবা? পাপড়ি, এটা যোগ করার সময় না, প্লিজ। আমরা পরে মজা করব, এখন চলো আমরা কাজের কথা বলি। আপনার সাথে কে যোগ করতেছে শুনি? আমি ভাবছি যে আপনি যে বাবা বলছেন, আপনার বাবাটা কে? এখানে তো আমি আর আমার জানটুস। চান্টুস মানে? বাবা কোথায় তোমার? আপা, তুমি কি আমার সাথে ফান করতেছো? দেখো তো কি বিপদে ফেলাইলো। তুমি বলো না। আমি কি বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না আগামাথা। ও বলছে তুমি ওর বাবা, আর তুমি বলছো তুমি এবার একা থাকো, তোমার কেউ নাই, কিচ্ছু নাই, আমি তোমার সবকিছু। তাহলে এই ছেলেটা কোত্থেকে আসলো? না, আমি আসছি। আমি এই যে মাত্র আসমান থেকে আসছি, আসমান থেকে টপ করে এই যে এখানে ছাদ ছিদ্র হয়ে আমি এখানে বসছি। হ্যাঁ, আমি এলিয়েন। আমাকে চিনতে পারছেন না? আমি এলিয়েন। আসলে কি জানো, ও আমার ছেলে ছিল, কিন্তু ওকে আমি ত্যায্য করব। এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। মানে? মানে আমি তোমাকে বিয়ে করব। এই ঝামেলা রাখার কি দরকার? কি দূর করে দিয়ে দেবো। তার মানে এটা সত্যি সত্যি তোমার ছেলে? হ্যাঁ ছিল, থাকবে না তো। তাহলে ঠিক আছে। যদি তুমি তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে পারো আর সব সম্পত্তি আমার নামে লিখে দিতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমিও রাজি। পাপড়ি, এগুলো তুমি কি বলছো? আমাদের এতদিনের ভালোবাসা, এতদিনের সম্পর্ক, আমরা বিয়ে করে প্ল্যান করেছি। আমরা প্ল্যান করেছিলাম আমাদের ছোট্ট একটা বেবি হবে, তাকে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করব। তুমি সামান্য একটা বৃদ্ধ লোকের জন্য আমাকে পর করে দিচ্ছ। তুমি আমাকে চিনতে পারছো না? স্ট্রেঞ্জ। লিসেন, কাকে বৃদ্ধ লোক বলছো? টাকার কাছে কেউ বৃদ্ধ আর ইয়াং নেই। এখন যার কাছে টাকা আছে তারই গুণগান আছে। তোমার কাছে টাকা নেই, তো আমিও তোমার কাছে নেই। এই যে যে সম্পত্তি দেখছো, এগুলো সব কিছু তোমার বাবার। তোমার বাবা মানে এই সব সম্পত্তি হচ্ছে আমার এই জানের। আর আমার জানের যেহেতু সবকিছু, আমার জান যদি তোমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেয় না, তখন তুমি হবে পথের ফকির। ওয়াও, হোয়াট এ পাওয়ার অফ মানি। হ্যাঁ বাবা, ও না হয় ছোট মানুষ, ও ভুল করতে পারে, এটা খুবই স্বাভাবিক। তুমি কি করে ওর সাথে তাল মেলাচ্ছ? বাবারে, তুই তো জানোস তোর মা মারা গেছে অনেক আগে। এই বৃদ্ধ বসে একটু সুখ শান্তির জন্য, আরামায়েশের জন্য আমি যদি একটা সাথী বেছে নেই, তাহলে তোর সমস্যাটা কোথায় বল বাবা? ছি ছি, ছি, দেখতেই ওয়ার্ড লাগছে বিষয়টা। আমার মনে হচ্ছে আমি সুইসাইড করি, ছাদ থেকে পড়ে যাই, আত্মহত্যা করি। এটা তুই কি বলিস? এতটুকু সুখ আমার জন্য তুই বিসর্জন দিতে পারবি না বাবা? তুমি থামো। এই, তুমি যদি ছাদ থেকে পড়ে লাফিয়ে মারা যাও, তাহলে তো আমাদের জন্যই ভালো। আমাদের পথ ক্লিয়ার, আমাদের পথে মাঝখানে আর কেউ থাকবে না। মরে যাও, যাও, এখন যাও। এগিয়ে দিয়ে আসবো, ধাক্কা দিয়ে দেই। একদম চুপ, একটা কথা বলবো না। আমি কিন্তু আর এই সমস্ত নাটক নিতে পারতেছি না, আমার আর ভালো লাগতেছে না কিন্তু। জান, তুমি বলে দাও না, এসব নাটক নাই। তুমি কি আমাদের দেখেও বুঝতে পারছো না কিসের নাটক? 2 দিন পরে বিয়ে করে ফেলবো, তখন বুঝবে নাটক নাকি সবকিছু রিয়েল। আমি আর এই সমস্ত নাটকটা কিন্তু নিতে পারতেছি না, আমার ম্যাচ গরম হয়ে যেতেছে। তো মিজাজ গরম হলে কি হয়েছে? জান, তুমি একটা কাজ করো তো, এই ছেলেটাকে এক্ষুনি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, এক্ষুনি তুমি প্রমাণ করে দাও যে তুমি ওকে না আমাকে বেশি ভালোবাসো। প্রমাণ করে দাও। ঠিক আছে, ঠিক আছে, বের আমি করব, সবাইকে বের করব, তবে ওকে না, তোমাকে। আমাকে মানে? তুমি কি আমার সাথে মজা করছো? আরে মজা তো তুমি আমাদের সাথে করছো। How funny, strange man. তাহলে তোমাকে আমি কিছু কথা বলি। ও আমার সত্যিকারের সন্তান, খুব আদরের সন্তান।
ও বলল আমাকে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি বাবা। তাই আমি সেটাকে মেনে নিলাম যে আমার সন্তান সুখে থাকার জন্য একটা মেয়েকে ভালোবাসে, সেই ভালোবাসাটা আমি প্রত্যাখ্যান করতে পারি না। তবে একটা বিষয় কি, যেহেতু ওর মা নাই, ওর মার অভাবটা আমি ঠিক মতো ওকে দিতে পারিনি, তাই আমার সংসারে একটা সুন্দর লক্ষ্মী বৌমা আমার দরকার ছিল। তাই সেই লক্ষ্মী বৌমাটাকে আমি কিভাবে আনবো সেটাকে আমাকে পরীক্ষা করার জন্য আমি ওকে বললাম যে বাবা তুমি ওর মোবাইল নাম্বারটা দাও, ওর একটা ছবি দাও, আমি ওর সাথে কথা বলি। তাই তোমার সাথে কথা বললাম। কিন্তু কি সুন্দর তোমার অভিনয়! এই 7 দিন কথা বলাতে তুমি একটা বৃদ্ধ লোকে প্রেমে পড়ে গেলা, তাই কোটি টাকার সম্পত্তির লোভে। তাহলে আমি কিভাবে, তাই আমার ছেলের বউ হিসেবে তোমাকে আমি কিভাবে মেনে নিতে পারি বলো? আব্বু, আমি একটু বলি, আমার খুব লজ্জা হচ্ছে যে আমি গত 3টি বছর এরকম একটি মেয়ের সাথে একটা রিলেশনশিপে ছিলাম। আমার ঘৃণা হচ্ছে, আমাকে লুজার মনে হচ্ছে যে আমার চুজিং এতটাই বাজে। যার মেন্টালিটি এরকম, আমি তাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। আমি তোমাকে সিরিয়াসলি বলেছিলাম যে আমাদের বিয়ের ব্যবস্থা করো। তুমি যদি না থাকতে আসলে আমি একটা রং ডিসিশনে চলে যেতাম, হয়তো আমার বাকি জীবনটা নষ্ট হয়ে যেত। এরকম একটা নষ্টা মেয়ের প্রেমে, একটা নষ্টা মেয়েকে ভালোবেসে। আচ্ছা পাপড়ি, তোমাকে আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে। তুমি কি একেবারেই খুব জঘন্য ফ্যামিলির, খুব জঘন্য পরিবারের সন্তান? তোমার বাবা মা কিছু শেখায়নি, নাকি তোমার বাবা মার নিজেরই শিক্ষা নেই? তোমার লজ্জা হচ্ছে না যে তোমাকে এতটা অপমান করছি, তোমাকে এত কিছু বলছি, এত কিছু জানার পরেও ঠিক আমার লজ্জা হচ্ছে যে বাপ ছেলে দুজনের সাথে রিলেশন, আবার তুমি আমাকে চিনছো না। স্ট্রেঞ্জ ক্যারেক্টার, হোয়াট আ ক্যারেক্টার! বের হয়েছে আমার বাড়ি থেকে, যাও। আউট আউট আউট, নাকি জুতা পেটা করবো? আয় বাবা, আয় আমার লক্ষ্মী বাবা, ভেঙে পড়িস না। তোর জন্য এর চেয়ে সুন্দর একটা মেয়ে এনে দিবি। আমরা দল বিরোধী দল করতেই পারি, আমাদের মধ্যে মতামত থাকতেই পারে, তাই বলে কি আপনি দেশদ্রোহী একটা কাজ করবেন? সাধারণ জনগণ কিভাবে প্ল্যান করবেন? পেট্রোল মারবেন, বাসে বোম মারবেন? একটা বাসের মধ্যে কতগুলো পরিবার থাকে, যার একটা ফ্যামিলির সদস্য চলে যায়, সে বোঝে একটা ফ্যামিলির সদস্যর তরফ। নেতা ডাকলেন, আসলাম, বসে আছি, কিছুই তো কর না। চা নাস্তারও তো কোনো ব্যবস্থা নেই। এই বেড়া, নাস্তা পানির ব্যবস্থা তো হইব, সেই ব্যবস্থা তোকে করতে হইব। আগে কিল্লিগা ডাকছে, এটা আগে হন। পার্টির থেকে কল করছে, আমাকে চাইতে হইব আন্দোলন চাঙ্গা করতে। জি নেতা। মানে এক বাস ভর্তি লোক লাগবে, প্রায় 7 লোক লাগবে, আন্দোলন চাঙ্গা করতে হইব। কথা মন থাকবো? আর পার্টির থেকে যেভাবে তারা প্ল্যান প্রোগ্রাম সাজাইছে, এটা তোকে জানাই দিই আগে, ঠিক সেই মতো কাজ করবি। এর কিন্তু একটু নড়চড় করলে কিন্তু বিপদে কিন্তু আমরা পড়ব, মনে থাকবো? তাও কইতেছি, তারা সবাই শোন। বাসের ভিতরে একটা বাচ্চা থাকবো, বাচ্চার মামপটের ভিতরে থাকবো তোর পেট্রোল, বুঝছস? কি কিছু বুঝছস? ভালো করে শোন। আর একটা মেয়ে থাকবো আমাদের সহযোগিতায়, তুমি থাকবা? থাকবো। ও আছে, একটা মেয়ে থাকবো, ও থাকবো বরকা পরা। এই বরকা পরার ভিতরে বরকার নিচে থাকবো বম। বম কিভাবে মারতে হইব আর কারে কখন কোন জায়গায় অ্যাটাক করতে হইব, এটা সব তোকে পরে বুঝাই দিব। এখন আপাতত যা কইলাম এটি মনে রাখিস। মনে রাখছস? সুন্দরভাবে মনে রাখিস। তোমরা সবাই। নেতা আপনার কথা তো ঠিক আছে, কিন্তু আগের অবরোধের তো 3টা গাড়ি পুরানোর টাকা বাকি এখনো। আরে বেটা, টাকা পয়সা তো আছে, এটাতে ভিতরে অনেক টাকা পাওয়া যাবে, কিছু প্রফিট ভালো হইবে। এটাই আন্দোলনটা যদি চাঙ্গা করতে পারি না, দেখিস নেতা নেতা কারে কয়, ওটা গদিতে বসার চিন্তা ভাবনা করতেছি। ঠিক কি মনে করছিস? হ্যাঁ, ওটা তুই পাশে থাকবি, আমার সমস্যাটা কি তোর? আরে আমি যদি কিছু হইতে পারি তো তোরা তো থাকবি। কিরে
কথা বলছে গে কেন কথা উঠেই যারে যেভাবে খুঁজছে ঠিক সেই মতো কাজ করবে। উল্টা আচ্ছা এক পাওকে এদিক সেদিক যাবে না। একদম গুলি মেরে দেবো কিন্তু। পুলিশ পুলিশ আনলো কি? আমি দিছি। বিজয় তুই পুলিশ আনছস কেন ভাই? আপনার কোনো সমস্যা? কেন আনছে আপনি বুঝেন না? আপনার মধ্যে তো ন্যূনতম কোনো মানুষত্ব মানবতাই নেই। আমরা দল বিরোধী দল করতেই পারি, আমাদের মধ্যে মতামত থাকতেই পারে, তাই বলে কি আপনি দেশদ্রোহী একটা কাজ করবেন? সাধারণ জনগণ কিভাবে প্ল্যান করবেন? পেট্রোল মারবেন, বাসে বোম মারবেন, এটা কি ঠিক? আপনার জন্য কতগুলো সাধারণ মানুষের জীবন যাবে, আর আপনার সাথে যারা সঙ্গ দিচ্ছে তাদের তো এই একই অপরাধ। তাই বলে তুই পুলিশ আনবি? তুইও তো আমাকে দলে আছিলি। হ্যাঁ, আমি আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথে বসেছি, কিন্তু আমরাও তো দল করি, বিরোধী দল করি আর যেই দলই করি, কিন্তু আমরা তো কখনো মানুষকে মারার প্ল্যান করিনি। আন্দোলন করব, সুষ্ঠুভাবে আন্দোলন করব, কিন্তু আপনারা যেটা করছেন এটা তো ঠিক না। আপনি একটাবার চিন্তা করেন, একটা বাসের মধ্যে কতগুলো পরিবার থাকে, কারোর মা, কারোর বোন, কারোর ভাই, কারোর বাবা। যার একটা ফ্যামিলি সদস্য চলে যায় সে বোঝে একটা ফ্যামিলির সদস্যর তরফ। আপনি কি বুঝবেন? আপনি রাজনীতি করেন, আমরাও রাজনীতি করি, কিন্তু রাজনীতির মানে এই না সাধারণ জনগণের জীবন নিয়ে খেলা করবেন। আমার আর কিছু করার নেই, যা করার এখন পুলিশটাই করবে। এই মিস্টার শুনেন, আমাদের দেশটা স্বাধীন হয়েছে কি একদিনে? একদিনে না, 9 মাস যুদ্ধ করার পর 30 লক্ষ মা বোনের প্রাণ গেছে, ইজ্জত গেছে, তার বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আর আপনারা কি করতেছেন? জ্বালাও পোড়াও করে এই দেশটাকে নষ্ট করতেছেন। আপনি কি ভাবছেন আপনারা যা ইচ্ছা তাই করবেন আর পুলিশ হাতে হাত রেখে দেখবে? কখনোই না। এই দেশের উপরে সামান্যতম আঁচ আসলে না আমরা ছেড়ে কথা বলবো না, আপনি নেতা হন আর যাই হন না কেন। আর শুনুন, আপনারা বৈধভাবে আন্দোলন করুন, কোনো সমস্যা নেই, আমরা পুলিশ আপনাদের সেফটি দিব, কিন্তু অবৈধভাবে আমার দেশকে যারা নির্যাতন করতে চাবে, দেশকে যারা নষ্ট করতে চাবে, তাদের জন্য এক বিন্দু ছাড়ন। বুঝতে পারছেন? চলুন। আসলে বিজয় তুই ঠিকই কইছিস, আমরা রাজনীতি করি, জীবনের মায়া বুঝি না। আসলে রাজনীতি এমনই একটা জিনিস, মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কাউরে চিনে না, শুধু রাজনীতি করি ক্ষমতার জন্য। ক্ষমতা, এই ক্ষমতাই আমাদের সব নষ্টের মূল। চলুন, আপনাদের যা বলার থানায় যে